প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে তোমাদের জন্য প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজ অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থনৈতিক সমস্যা নিয়ে কাজ করব। আমি তোমাদের প্রথম ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখা, সেই সাথে সুযোগ ব্যয় এবং অর্থনৈতিক সমস্যার একটা অংশ নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা অর্থনৈতিক সমস্যা নিয়ে কাজ করি। মানব জীবনে অভাব অসীম, আর অভাব পূরণের জন্য যে সম্পদ রয়েছে সম্পদ সসীম। মানব জীবনে তোমরা জানো, মানব জীবনে অভাব অসীম, সম্পদ হচ্ছে সসীম বা সীমাবদ্ধ। মানুষকে প্রতিনিয়ত সসীম সম্পদ দ্বারা অসীম অভাবের মোকাবেলা করতে হয়। তাই মানুষ যেটা করে সেটা হচ্ছে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাবের মোকাবেলা করে। এই কারণে আমাদের দুষ্প্রাপ্যতার সমস্যা রয়েছে, স্বল্পতার সমস্যা রয়েছে, অপ্রাচুর্যতার সমস্যা রয়েছে। তাই মানব জীবনে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসটাই হলো অর্থনৈতিক সমস্যা। আমাদের জীবনে অভাব অসীম, আর সম্পদ সীমিত, সম্পদ দুষ্প্রাপ্য, সম্পদ স্বল্প এবং অপ্রচুর বলেই অর্থনৈতিক সমস্যার জন্ম হয়। পৃথিবী যদি এমন হতো মানুষ যাহা চায় তার সবই সে পায়, মানুষ যা চায় তার সবই যদি সে পেত, তাহলে কোনো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না, জন্ম হতো না। মানুষের সকল চাওয়া পাওয়ায় রূপান্তর হয় না। কেন? সম্পদের সীমাবদ্ধতার কারণে। সম্পদ সসীম বলে মানুষ তার সকল চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারে না। পল স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটি। আমি গত ক্লাসেও তোমাদেরকে এই সমস্যা যে তিনটা, এটুকু পর্যন্ত কথা বলেছিলাম। এমনকি প্রথম সমস্যাটা নিয়ে আমি কিছুটা কথা বলেছিলাম তোমাদের সামনে। তাই মানব জীবনে স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা হচ্ছে তিনটা। কি উৎপাদন করা হবে, মানে হোয়াট টু প্রডিউস, কি পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে, সেটা অর্থনীতির প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, আমরা কিভাবে উৎপাদন করব, এটা অর্থনীতির দ্বিতীয় সমস্যা। 3 নম্বর সমস্যা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে অর্থনীতির প্রথম সমস্যা কি উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে সেটাকে তোমরা বলতে পারো কি পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে। তাহলে আমি এটি লিখি একটু তোমাদের জন্য। তাহলে আমাদের অর্থনীতির প্রথম সমস্যা হচ্ছে কি উৎপাদন করা হবে। 3টা প্রশ্ন, কিন্তু অর্থনৈতিক সমস্যাগুলোকে 3টা মৌলিক প্রশ্ন আকারে সাজিয়েছেন পল স্যামুয়েলসন। কি উৎপাদন করা হবে, কি উৎপাদন করব, হোয়াট টু প্রডিউস, এটা অর্থনীতির প্রথম সমস্যা। এটাকে আমরা বলি কি পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে যে কথা, কি পণ্য কি পরিমাণ উৎপাদন করা হবে একই কথা। তাহলে অর্থনীতির প্রথম সমস্যা কি উৎপাদন করা হবে। আমরা মনে রাখবো স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা 3টা, 3 ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমিক্স। কি উৎপাদন করা হবে, মানে হোয়াট টু প্রডিউস। 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, এটা একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি উৎপাদন করা হবে, প্রথম সমস্যা। 2 নম্বর সমস্যা কিভাবে উৎপাদন করা হবে, কিভাবে বা কোন পদ্ধতিতে উৎপাদন করা হবে, সেটা অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা। 3 নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড সম্পর্কে তোমরা মন্তব্য করতে পারো। তা আমি একটু দেখে নিই যে তোমরা কিছু জানতে চেয়েছো কিনা।
ধন্যবাদ। আমাদের ইকরা জানতে চেয়েছে চ্যাপ্টার কত, চ্যাপ্টার নাম্বার 1 এটা। তারপর সাবিকুন নাহাল লিজা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ভালো আছি। ক্লাসের পরে সবাইকে বলে দেব, বা সবাইকে এখন বলে দিচ্ছি, ভালো আছি বলেই আমি ক্লাসে আছি তোমাদের সাথে। ধন্যবাদ তারপরও স্যারকে কেমন আছি বলে খোঁজ খবর নেওয়ার জন্য। তারপর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো শুনতে পাচ্ছ। আমরা আজকে আমাদের প্রথম অধ্যায় নিয়ে কথা কাজ করছি। প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ শিক্ষণফল যে মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আজকে আমরা কাজ করব। তাই আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি, যারা এইমাত্র জয়েন করেছো তাদের জ্ঞাতার্থে বলি যে আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের অভাব অসীম আর সম্পদ হচ্ছে সসীম। আমরা সীমাহীন অভাব পূরণ করি সসীম সম্পদ দ্বারা, আর সীমাহীন অভাব পূরণের জন্য দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ করি আমরা। দেখো, তোমরা ইতিমধ্যে দুষ্প্রাপ্যতা নির্বাচন করেছো। দুষ্প্রাপ্যতা হচ্ছে আমাদের অভাব অসীম, অভাব পূরণের জন্য সম্পদ যে সীমাবদ্ধ বা স্বল্প, সেটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। ওকে, তাহলে সীমাহীন অভাব মানে অসীম অভাব, সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসী হলো প্রধান অর্থনৈতিক সমস্যা, অর্থনীতির মূল সমস্যা। আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি। স্যামুয়েলসন বলেছে অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি: হোয়াট টু প্রডিউস, কি উৎপাদন করা হবে; হাউ টু প্রডিউস, কিভাবে উৎপাদন করা হবে; সবশেষে হচ্ছে ফর হোম টু প্রডিউস, কার জন্য উৎপাদন করা হবে। তো আজকে আমরা এই তিনটা সমস্যার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব। তোমরা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, জানার থাকে, আশা করি তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করে নিবা। এছাড়াও অর্থনীতির সমস্যা রয়েছে প্রাপ্ত সম্পত্তির যথাযথ বা দক্ষ ব্যবহার হচ্ছে কিনা। যে আধুনিক সময়ে অর্থনীতিবিদরা বলেন স্যামুয়েলসনের এই তিনটা সমস্যার পরেও আরও সমস্যা রয়েছে অর্থনীতির। নাম্বার 4-এ যার অবস্থান সেটা হচ্ছে যে প্রাপ্ত সম্পদের যথাযথ বা দক্ষ ব্যবহার হচ্ছে কিনা, এটা মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে একটা। আর সবশেষে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিনা, ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এটা হচ্ছে অর্থনীতির আরেকটা সমস্যা। তাহলে আমাদের অর্থনীতির সমস্যা, আমাদেরকে যদি প্রশ্ন করে যে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি, তাহলে আমরা স্যামুয়েলসন যে তিনটার কথা বলেছে ওই তিনটাই বলবো। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। একটা বাক্যেও আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি, কিভাবে এবং কার জন্য উৎপাদন করা হবে, এটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। এছাড়াও রয়েছে প্রাপ্ত সম্পদের যথাযথ বা দক্ষ ব্যবহার হচ্ছে কিনা, আর অর্থনৈতিক উন্নয়ন সাধন হচ্ছে কিনা। তাহলে আমরা প্রথম সমস্যাটা যেটা কি উৎপাদন করা হবে, সেটাকে চলো বিস্তারিত ব্যাখ্যা করি। আমরা দেখব কি উৎপাদন করা হবে সেটাকে চিত্রের সাহায্যে। কি উৎপাদন করা হবে এটা হচ্ছে একটা নির্বাচনজনিত সমস্যা, যে আমরা কোন দ্রব্যটা কি পরিমাণ উৎপাদন করব সেটা। দেখো, মানব জীবনে অভাব অসীম, অভাব আমরা পূরণ করতে গিয়ে যে সম্পদ পাই প্রকৃতিতে সেটা হচ্ছে সীমাবদ্ধ। সীমাবদ্ধ সম্পদ দ্বারা আমরা অসীম অভাব পূরণ করতে যাই। তো অভাব অসীম, সম্পদ দুর্ভাগ্যজনক হলেও সম্পদ কিন্তু সীমিত। অভাব অসীম, কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা অভাব, বাট আমরা অভাবটা পূরণ করতে গিয়ে যে সম্পদের প্রয়োজন পড়ে এটা দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে আমাদের সম্পদ হচ্ছে সীমিত, সসীম। মানুষ যখন এই সসীম সম্পদ দ্বারা অসীম অভাবের মোকাবেলা করতে চায়, প্রথমেই তাকে নির্বাচন করতে হয় কি উৎপাদন করবে। তো কি উৎপাদন করা হবে এটা অর্থনীতির প্রথম মৌলিক সমস্যা, এবং এটা হচ্ছে একটা নির্বাচনজনিত সমস্যা। এই যে দ্রব্য নির্বাচন করা, এই নির্বাচন করাটাই হলো আমাদের জন্য প্রথম সমস্যা। আমরা কি উৎপাদন করা হবে এই সমস্যাটাকে দেখতে পারি একটা রেখার সাহায্যে, যে রেখাটা সম্পর্কে ইতিমধ্যে তোমরা গত ক্লাসেও ধারণা নিয়েছো, উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে দেখাবো আমাদের অর্থনীতির প্রথম সমস্যাটি। এই হলো আমাদের ভূমি অক্ষ, এই হলো লম্ব অক্ষ। তোমরা বাসায় বেশি বেশি চিত্র অঙ্কন করবা, আর চিত্র স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে বা স্কেল দিয়ে, কলম দিয়ে অঙ্কন করতে করতেই তোমরা একটা সময় ভালো সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করবা, তোমরা অভ্যস্ত হয়ে পড়বা চিত্র আঁকায়। তাই আমরা কি উৎপাদন করা হবে এই সমস্যাটা দেখাবো চিত্রের সাহায্যে।
আর কি উৎপাদন করা হবে এই সমস্যাটা দেখাতে হয় মূলত একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দ্বারা। তোমরা জানো যে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে গেলে দুইটা অক্ষে দুইটা দ্রব্য দেখাতে হয়। তাই আমি আমার ভূমি অক্ষে দেখাবো একটা দ্রব্য, সেটা হচ্ছে এক্স দ্রব্য। আমি লম্ব অক্ষে দেখালাম আরেকটা দ্রব্য, সেটা হলো ওয়াই দ্রব্য। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্যের উৎপাদন দেখানো হলো। তাই আমাদের চিত্রে ভূমি অক্ষে হচ্ছে এক্স দ্রব্য আর লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য। তাহলে আমরা আমাদের চিত্রে ভূমি অক্ষে দেখাচ্ছি এক্স দ্রব্য আর লম্ব অক্ষে দেখাচ্ছি ওয়াই দ্রব্য। এবি উৎপাদন সম্ভাবনা রেখা, আমি একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে নিলাম, সেটা হলো এবি। এবি উৎপাদন সম্ভাবনা রেখা। নির্দিষ্ট পরিমাণ সম্পদ ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ও পরিমাণ ওয়াই উৎপাদন করা সম্ভব। সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন হবে 0। নির্দিষ্ট পরিমাণ সম্পদ এক্স দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা সম্ভব। সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0। অর্থাৎ আমরা যদি আমাদের সীমিত সম্পদ বা নির্দিষ্ট পরিমাণ সম্পদ শুধুমাত্র এক্স উৎপাদনে নিয়োগ করি, তাহলে ও বি পরিমাণ এক্স উৎপাদন করতে পারবো। বি বিন্দুতে ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন হবে, সেক্ষেত্রে আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0। আর আমরা যদি মনে করি যে না, আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ বা সীমিত সম্পদ দ্বারা শুধুমাত্র ওয়াই উৎপাদন করব, তাহলে ও পরিমাণ ওয়াই উৎপাদন করতে পারবো। এই উৎপাদন সম্ভাবনা রেখাটার মাঝামাঝি একটা বিন্দু নেই আমি, এটা হচ্ছে আমার ই বিন্দু। যদি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো x1 পরিমাণ, ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো y1 পরিমাণ। ধরে নিলাম OX1 এবং OY1 হচ্ছে সমান, তাহলে আমরা এই বিন্দুতে OX1 পরিমাণ x ও y1 পরিমাণ y উৎপাদন করতে পারবো। তাহলে এক্ষেত্রে OX1 ইজ ইকুয়াল টু হচ্ছে y1, অর্থাৎ x দ্রব্য এবং y দ্রব্য সম পরিমাণে পাবো যদি আমরা এই বিন্দুতে উৎপাদন করি। এই বিন্দুর ডান দিকে যদি আমরা একটা বিন্দু নিই, ধরো F বিন্দুতে, F বিন্দুতে উৎপাদন করলে x দ্রব্যের উৎপাদন হবে OX2 পরিমাণ। তাহলে x দ্রব্যের উৎপাদনটা এখানে কি হলো, বৃদ্ধি পেল। আগে ছিল এই বিন্দুতে OX1 পরিমাণ, পরে হয়ে গেল এটা OX2 পরিমাণ। তাহলে OX2 পরিমাণ x দ্রব্য উৎপাদন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের y দ্রব্যের উৎপাদন হবে OY2। দেখো ই থেকে F বিন্দুতে আসার ফলে x এর উৎপাদন বাড়লো x1 x2 পরিমাণ, y এর উৎপাদন আমাদেরকে ছেড়ে দিতে হলো y1 y2 পরিমাণ। অর্থাৎ F বিন্দুতে x দ্রব্যের উৎপাদন হবে বেশি, y দ্রব্যের উৎপাদন হবে কম। ই বিন্দুতে x এবং y দ্রব্যের উৎপাদন সমান, বাট x বিন্দুতে x দ্রব্যের উৎপাদন হবে বেশি আর y দ্রব্যের উৎপাদন হবে কম। আবার আমরা যদি আরেকটা বিন্দু চয়েস করি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার উপরে, জি বিন্দুতে, তাহলে এই জি বিন্দুতে x দ্রব্যের উৎপাদন হবে আরো কম এবং y দ্রব্যের উৎপাদন হবে আরো বেশি। অর্থাৎ জি বিন্দুতে OX0 পরিমাণ আমরা x দ্রব্য উৎপাদন করতে পারবো এবং OY3 পরিমাণ y দ্রব্য উৎপাদন করতে পারবো। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এই বিন্দুতে x এবং y দ্রব্যের উৎপাদন সমান, OX1 পরিমাণ x দ্রব্য, OY1 পরিমাণ y দ্রব্য। বাট F বিন্দুতে OX2 পরিমাণ x দ্রব্য ও Y2 পরিমাণ y দ্রব্য। তাহলে F বিন্দুতে x দ্রব্য বেশি, y দ্রব্য কম। বাট জি বিন্দুতে দেখো y দ্রব্যের উৎপাদন বেশি, OY3, এবং এটা গ্রেটার দেন হচ্ছে OX0। আমাদের অর্থনীতির জন্য সমস্যাটা কোথায় জানো? অর্থনীতির জন্য সমস্যা হচ্ছে যে আমরা কোনটা করব, শুধুমাত্র y উৎপাদন করব, তাহলে এ বিন্দুতে উৎপাদন করতে হবে। শুধুমাত্র x দ্রব্য উৎপাদন করব, তাহলে এবি উৎপাদন সম্ভাবনা রেখার বি বিন্দুতে তোমাকে উৎপাদন করতে হবে। তুমি x এবং y সমান উৎপাদন করবা, তাহলে এই বিন্দুটা চয়েস করতে হবে। তুমি x দ্রব্য বেশি উৎপাদন করবা, y কম, তাহলে F বিন্দুটা তোমাকে চয়েস করতে হবে। তুমি y দ্রব্য বেশি উৎপাদন করবা, x দ্রব্য কম উৎপাদন করবা, তাহলে তোমাকে জি বিন্দুটা চয়েস করতে হবে। আমাদের অর্থনীতির জন্য এটা একটা সমস্যা। আমরা কি করব, কি উৎপাদন করা হবে, কি পরিমাণ, মানে কি পরিমাণ উৎপাদন করবে, আমরা কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করব, সেটা হচ্ছে অর্থনীতির প্রথম সমস্যা। এবং সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে অন্যতম এবং প্রথম প্রধান সমস্যা।
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অর্থনীতির সমস্যা। শুধুমাত্র ওয়াই, শুধুমাত্র এক্স, এক্স ওয়াই সমান, এক্স বেশি ওয়াই কম, ওয়াই বেশি এক্স কম উৎপাদন করব কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার আমি তোমাদের জ্ঞাতার্থে চিত্রের ব্যাখ্যাটা আবারও বলে দিই যে এই চিত্রটাকে তোমরা কিভাবে ব্যাখ্যা করবা। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্যের উৎপাদন দেখানো হলো। এবি উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ ওয়াই দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ও পরিমাণ ওয়াই উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন হবে 0। নির্দিষ্ট পরিমাণ সম্পদ শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদনে নিয়োগ করলে ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0। আমরা যদি মনে করি এক্স এবং ওয়াই দ্রব্য সম পরিমাণে উৎপাদন করব, তাহলে আমরা এই বিন্দু চয়েস করতে পারি ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। আমরা যদি মনে করি এক্স দ্রব্য বেশি উৎপাদন করব, তাহলে এফ বিন্দুটা আমরা চয়েস করব। এক্স দ্রব্য বেশি উৎপাদন হবে ও এক্স টু পরিমাণ, ওয়াই দ্রব্য কম হবে ও ওয়াই টু পরিমাণ। আমরা যদি মনে করি এক্স দ্রব্য না ওয়াই দ্রব্য বেশি উৎপাদন করব, তাহলে যে বিন্দুকে আমাকে চয়েস করতে হবে ওয়াই দ্রব্য ও ওয়াই থ্রি পরিমাণ উৎপাদিত হবে আর এক্স দ্রব্য ও এক্স জিরো পরিমাণ উৎপাদিত হবে। ওকে, এই হচ্ছে অর্থনীতির সমস্যা। এক্স বেশি উৎপাদন করা হবে নাকি ওয়াই বেশি উৎপাদন করা হবে, এক্স এবং ওয়াই নাকি এক্স ওয়াই সম পরিমাণে উৎপাদন করা হবে, নাকি শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন করা হবে, নাকি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করা হবে। তো এই হলো অর্থনীতির প্রথম সমস্যা। তাই তোমরা পড়বা কি উৎপাদন করা হবে সেই বিষয়টা। আমি দেখি যে তোমাদের মধ্যে কেউ এখন পর্যন্ত আমরা যতটুকু কথা বলেছি এখানে তোমাদের মধ্যে কেউ কিছু জানতে চাচ্ছে কিনা। সানিয়া সনম জানতে চেয়েছে, স্যার সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা আবার দয়া করে বলবেন। হ্যাঁ, একটি দ্রব্য উৎপাদন করতে গিয়ে অপর পরবর্তী সর্বোত্তম দ্রব্য যা উৎপাদন করা যেত অথচ ত্যাগ করতে হলো, সেই ত্যাগকৃত উৎপাদনই হলো নির্বাচিত দ্রব্যের সুযোগ ব্যয়। তো আমরা তারপরেও তুমি বাসায় পড়ো, তাই আমাকে আবার তুমি মেসেজ দিয়ে রেখো যদি তোমার সুযোগ ব্যয়ের সংজ্ঞায় কোনো অসুবিধা হয়। তাই আমি লাইভ ক্লাসের শেষে তোমার উত্তর দেব। একজন বলতে চেয়েছে যে স্যার ইকোনমিক সিস্টেম পড়াবেন কবে। হ্যাঁ, ইকোনমিক সিস্টেম পড়াবো আমি এর পরের ক্লাসে। দেখো আমি কিন্তু সিরিয়ালি চলতেছি, যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অপরচুনিটি কস্ট পড়িয়েছি, আজকে ইকোনমিক প্রবলেম নিয়ে কথা বলতেছি, এরপরেই আমি ইকোনমিক সিস্টেম নিয়ে কথা বলবো, অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলবো। ঠিক আছে, পরের ক্লাসেই হয়তো ইকোনমিক সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। গণতান্ত্রিক অর্থনীতিকে আমরা পুঁজিবাদী অর্থনীতি বলি, এটার আধুনিক নামকরণ করি বাজার অর্থনীতি। আমরা সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে পড়ব, এটাকে সমাজতান্ত্রিক অর্থনীতিটার প্রথম নাম, এটাকে আমরা নিয়ন্ত্রিত অর্থনীতি বলি, নির্দেশমূলক অর্থনীতিও বলি। তারপর আমরা পড়ব মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি, এটা কাকে বলে এবং বৈশিষ্ট্য। সবশেষে ইসলামী অর্থনীতি রয়েছে, যে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত এবং প্রতিষ্ঠিত অর্থনৈতিক ব্যবস্থা, আমরা সেটাও কাকে বলে বৈশিষ্ট্য পড়ব পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, এই ছিল তোমাদের আমার কাছে জানা। তাহলে আমি আমার পরের যে অর্থনৈতিক সমস্যা, পরের অর্থনৈতিক 2 নম্বর অর্থনৈতিক সমস্যাটায় যাই। হ্যাঁ, কি উৎপাদন করা হবে তাহলে সেটা আমরা বুঝলাম। কি উৎপাদন করা হবে সেটা হচ্ছে দ্রব্য নির্বাচন জনিত একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। আমরা অর্থনীতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলবো। দেখো, অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, এই মৌলিক সমস্যাগুলোর মধ্যে প্রথমটা নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি, কি উৎপাদন করা হবে। দ্বিতীয় মৌলিক এবং গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে
কিভাবে উৎপাদন করা হবে। তাহলে কিভাবে উৎপাদন করা হবে সেটা চলো আমরা দেখি। কিভাবে উৎপাদন করা হবে সেটা অর্থনৈতিক সমাজের দ্বিতীয় মৌলিক গুরুত্বপূর্ণ সমস্যা। এটা হচ্ছে মূলত উপকরণ নির্বাচনজনিত সমস্যা। পৃথিবীতে দুই ধরনের উৎপাদনের দুটা কৌশল রয়েছে, একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ আর একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ। কোনো উৎপাদন কৌশল যদি এমন হয় যে সেখানে লেবার বেশি ব্যবহার করা হচ্ছে, ক্যাপিটাল কম ব্যবহার করা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আমি একটু আগে যেটা বললাম লেবার ইন্টেন্সিভ উৎপাদন কৌশল। যদি এমন হয় যে ক্যাপিটাল বেশি ব্যবহার করা হচ্ছে, লেবার কম ব্যবহার করা হচ্ছে পরিমাণে, তাহলে সেটা হবে ক্যাপিটাল ইন্টেন্সিভ অর্থাৎ পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। একটা দ্রব্য বা সেবা দুইটা কৌশলে উৎপাদন করা যায়। শ্রমনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন করা যায়, পুঁজিনিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন করা যায়। কারণ তোমরা জানো যে পৃথিবীতে কিছু কিছু দেশে রয়েছে মূলধনের প্রাচুর্যতা, মূলধন বেশি শ্রম কম। তাহলে তারা যেটা করে তাদের উৎপাদন কৌশলটা হয় পুঁজিনিবিড়, পুঁজি বেশি ব্যবহার করে শ্রম কম ব্যবহার করে। আবার বাংলাদেশের মতো অনেক ঘনবসতিপূর্ণ দেশ রয়েছে, অধিক জনসংখ্যার দেশ রয়েছে। তুমি যদি বাংলাদেশের দিকে তাকাও তাহলে বাংলাদেশ একটা জনাধিক্যের দেশ। আবার আমাদের মূলধনের অপর্যাপ্ততা রয়েছে, অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সমস্যাই হচ্ছে মূলধনের অপর্যাপ্ততা, মানে পর্যাপ্ত পরিমাণে মূলধন আমাদের নেই। অর্থাৎ আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে মূলধন থাকতো, আমরা আমাদের জনশক্তিকে যদি মূলধনের স্বল্পতা ছাড়া অর্থাৎ পর্যাপ্ত মূলধন দিয়ে আমরা আমাদের জনসমষ্টিকে যদি কাজে লাগাতে পারতাম, তাহলে পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটা হয়তো তোমার দেশ এবং আমার দেশ, মোদের বাংলাদেশ। তাই আশা করি আমাদের সুদিন আসবে, সুদিন আবার আসবে আমাদের। আমরা যেটা 200-300 বছর পেছনে যদি যাই, আমাদের এটা একটা সমৃদ্ধ অর্থনীতির দেশ ছিল, যেখানে ইংরেজদের শাসনের নামে শোষণ, সবশেষে 1947-এর পরে আবার পাকিস্তানিদের শাসনের নামে শোষণ আমাদেরকে দুর্বল করে দিয়েছে। তা আমরা এখন পর্যাপ্ত মূলধনের অভাবে রয়েছে। যে পরিমাণ মূলধন আমাদের প্রয়োজন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সে পরিমাণ মূলধন নেই, বাট জনসমষ্টি আছে। পৃথিবীতে যত ধরনের সম্পদ রয়েছে, সর্বোৎকৃষ্ট সম্পদ কিন্তু হচ্ছে জনসমষ্টি। যদি এই জনসমষ্টিকে দক্ষতার সাথে গড়ে তুলে কাজে লাগানো যায়, যে আশা করি তোমরা দক্ষতার সাথে গড়ে উঠবে, তোমরা তোমাদের যে দক্ষতা রয়েছে এই দক্ষতাকে উৎপাদন ক্ষেত্রে কাজে লাগাবে, অধিক আয় করবে যেন তোমরা অধিক পরিমাণে ব্যয় করতে পারো। আর তোমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়াই মানে কিন্তু জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া। মাথাপিছু আয় যে দেশের যত বেশি হবে, সে দেশের মানুষের জীবনযাত্রার মান তত বেশি উন্নত হবে। ওকে, তাহলে দেখো আমরা কথা বলছিলাম কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে এটা হচ্ছে একটা উপকরণ নির্বাচনজনিত সমস্যা, অর্থাৎ উৎপাদন কৌশলটা শ্রমনিবিড় হবে নাকি পুঁজিনিবিড় হবে। যদি দুইটা দেশ এমন হয়, বাংলাদেশ এবং আমেরিকা, তোমরা জানো যে এই গত 3 দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন গেল, আমেরিকার নতুন প্রেসিডেন্ট 46তম প্রেসিডেন্টও হলো বাইডেন। তো আমেরিকা একটা শিল্পোন্নত দেশ, পুঁজিতে সমৃদ্ধ একটা দেশ। তা এখন বাংলাদেশ এবং আমেরিকার সাথে যদি তুলনা করো, তাহলে আমেরিকা যখন দ্রব্য বা সেবা উৎপাদন করতে যায়, তখন তার কৌশল হয় পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। এবং সেদিক থেকে বাংলাদেশের দিকে যদি তুমি লক্ষ্য করো, তাহলে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে শ্রম রয়েছে বা মূলধনের অপর্যাপ্ততা রয়েছে, তাই আমাদের কৌশলটা হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল। এখন কোন কৌশলে উৎপাদন করা হবে, এটা শ্রমনিবিড় হবে নাকি পুঁজিনিবিড় হবে, সেটাই হলো অর্থনীতির দ্বিতীয় সমস্যা। চলো আমরা দেখি এটা চিত্রের সাহায্যে। এক্ষেত্রে আমরা একটা সমুৎপাদন রেখা অঙ্কন করব এবং এই সমুৎপাদন রেখার সাহায্যে আমরা দেখাবো যে শ্রমনিবিড় উৎপাদন হবে নাকি পুঁজিনিবিড় উৎপাদন হবে। সমুৎপাদন রেখা অঙ্কন করতে গেলে দুইটা অক্ষে দুইটা উপকরণ দেখাতে হয়। আমি দেখাচ্ছি ভূমি অক্ষে উৎপাদনের একটা উপকরণ, সেটা হচ্ছে শ্রম। উৎপাদনের উপকরণ 4টা: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ল্যান্ড মানে ভূমি,
লেবার শ্রম, ক্যাপিটাল মূলধন, অর্গানাইজেশন হচ্ছে সংগঠক বা সংগঠন। ওকে, উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র দুইটা উপকরণকে পরিবর্তনশীল ধরি, একটা হচ্ছে লেবার এবং আরেকটা হচ্ছে ক্যাপিটাল, আর বাকি উপকরণগুলোকে আমরা উৎপাদন অপেক্ষকে স্থির রাখি। কারণ দেখো যে আমাদের অক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। তা আমি যদি ভূমি অক্ষে একটা উপকরণ দেখাই তাহলে লম্ব অক্ষে আরেকটা উপকরণ দেখাতে পারবো, আর বেশি কি দেখাতে পারবো? আর বেশি দেখানোর সুযোগ আমাদের নাই। অর্থাৎ কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যাটা যখন তুমি চিত্রে দেখাতে চাইবা তখন তোমাকে কি করতে হবে? একটা সমুৎপাদন রেখা অঙ্কন করতে হবে। আর সমুৎপাদন রেখা অঙ্কন করতে গেলে দুইটা অক্ষে দুইটা দ্রব্য দেখাতে হয়, দুইটা উপকরণ দেখাতে হয়। তাই আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি শ্রম, উৎপাদনের একটা উপকরণ, আর লম্ব অক্ষে দেখাচ্ছি মূলধন। চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে মূলধন দেখানো হলো। এই হলো সমুৎপাদন রেখা, যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, সেটা হচ্ছে সমুৎপাদন রেখা। এই সমুৎপাদন রেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন সমুৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং সমুৎপাদন রেখা কেন্দ্রের দিকে উত্তল। সমুৎপাদন রেখার ঢাল হচ্ছে এমআরটিএস, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। এই এমআরটিএসটা হচ্ছে ক্রমহ্রাসমান। অর্থাৎ সমুৎপাদন বজায় রাখার জন্য আমরা যদি একটা উপকরণের নিয়োগ বাড়াই তাহলে আরেকটা উপকরণের নিয়োগ আমাদেরকে ছেড়ে দিতে হয়, আর একটা উপকরণের নিয়োগ বাড়ালে আরেকটা উপকরণের নিয়োগ যেটা আমরা ছেড়ে দেই, এই ছেড়ে দেওয়ার হারটা হচ্ছে ক্রমহ্রাসমান। তাই সমুৎপাদন রেখা হয় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং কেন্দ্রের দিকে উত্তল। একটা সমুৎপাদন রেখার সকল বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, এটা তার একটা বৈশিষ্ট্য। সমুৎপাদন রেখার সকল বিন্দুতে উৎপাদনের পরিমাণ থাকে সমান। দুটি সমুৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। আমরা যদি একাধিক সমুৎপাদন রেখা অঙ্কন করি তাহলে নিচের সমুৎপাদন রেখার তুলনায় উপরের সমুৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করবে। তাহলে এই হলো আমাদের একটা সমুৎপাদন রেখা। এটাকে তুমি কিউ0 দ্বারা প্রকাশ করতে পারো। এটা মূলত আইসোকোয়ান কার্ভ, আইকিউ দ্বারা প্রকাশ করতে পারো। এটাকে আমরা ইকুয়াল প্রোডাকশন কার্ভ বলি। এটাকে ইপি দ্বারা প্রকাশ করতে পারো। ই হচ্ছে ইকুয়াল আর পি হচ্ছে প্রোডাকশন। আমি ধরে নিলাম এই রেখাটার প্রত্যেকটা বিন্দুতে 10 একক নির্দেশ করছে। এই রেখার যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করব, উৎপাদনের পরিমাণ হবে 10 একক। আমরা এই রেখাটার উপরে দুইটা বিন্দু চয়েস করব, একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে বি। এ বিন্দুতে লক্ষ্য করো লেবার ব্যবহার করা হচ্ছে L1 পরিমাণ, ক্যাপিটাল ব্যবহার করা হচ্ছে K1 পরিমাণ। অর্থাৎ আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে এ বিন্দুতে লেবার ব্যবহৃত হবে ও L1 পরিমাণ, আর ক্যাপিটাল ব্যবহৃত হবে ও K1 পরিমাণ। এটা কোন কৌশল হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। আমি ধরে নিলাম এটা একটা কৌশল T1, আর এটা আরেকটা কৌশল, সেটা হচ্ছে T2। T1 কৌশলে দেখো আমরা মূলবিন্দু থেকে একটা রশ্মি এঁকে নিলাম এ বিন্দুতে, এটার ঢাল আমরা বের করব। তো ঢাল হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব অক্ষের চলকের পরিবর্তনকে যদি আমরা ভূমি অক্ষের চলকের পরিবর্তন দ্বারা ভাগ করি তখনই আমরা ঢাল পেয়ে যাই। তাহলে সেটা হচ্ছে ও K1 বাই ও L1। এখানে লক্ষ্য করো ও K1টা ও L1 এর চাইতে বড়। তা আমরা যদি ও K1কে ও L1 দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা হবে গ্রেটার দেন 1। অর্থাৎ এই T1 কৌশলে উৎপাদনকারী ক্যাপিটাল বেশি ব্যবহার করছে ও K1 পরিমাণ, এবং লেবার কম ব্যবহার করছে ও L1 পরিমাণ। তাই এটা হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল। অর্থাৎ এই T1 কৌশলটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এবার আমরা আমাদের সম উৎপাদন রেখার বি বিন্দুতে যাব। অর্থাৎ এ বিন্দুতেও কিন্তু যে পরিমাণ উৎপাদন 10 একক ধরে নিয়েছি 10 একক, আমরা যদি বি বিন্দুতে গিয়ে উৎপাদন করি তাহলে বি বিন্দুতেও কিন্তু 10 একক উৎপাদনই নির্দেশ করছে। বি বিন্দুতে দেখো কি হচ্ছে, বি বিন্দুতে উৎপাদনকারী লেবার ব্যবহার করতে পারবে L2 পরিমাণ,
ক্যাপিটাল ব্যবহার করতে পারবে ক্যাটো পরিমাণ। অর্থাৎ এই বি বিন্দুতে অ্যাল্টো পরিমাণ শ্রম এবং ক্যাটো পরিমাণ মূলধন ব্যবহৃত হবে। তাহলে বি বিন্দুতে শ্রম ব্যবহৃত হবে অ্যাল্টো পরিমাণ আর ক্যাপিটাল ব্যবহৃত হবে ক্যাটো পরিমাণ। ওকে, বি বিন্দুতে উৎপাদনকারী লেবার ব্যবহার করছে বেশি ওয়েল-টু, আর ক্যাপিটাল ব্যবহার করতেছে কম। আমরা এখানেও এটা কোন কৌশলে উৎপাদন করছে আমরা এটা ঢাল বের করি। টি2 কৌশলে দেখো লম্ব হচ্ছে ও ক্যাটো বাই ও অ্যাল্টো। এই ও ক্যাটোটা হচ্ছে ছোট আর ও অ্যাল্টোটা হচ্ছে বড়। তাহলে আমরা যদি ও ক্যাটোকে ও অ্যাল্টো দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা হবে একের চাইতে ছোট, <1। তার মানে আমাদের টি2 কৌশলটা যেটা সেটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। দেখো অর্থনীতির জন্য যেটা সমস্যা, কিভাবে আমরা উৎপাদন করব, অধিক শ্রমে নাকি অধিক মূলধনে? অর্থাৎ উৎপাদন কৌশলটা শ্রমনিবিড় হবে নাকি মূলধন নিবিড় হবে? আমি ইতিপূর্বে দুইটা দেশের কথা বলেছিলাম, বাংলাদেশ এবং আমেরিকা। এখন তোমরা বলতে পারো যে সমস্যাটার সমাধান কিভাবে হবে? হ্যাঁ, সমাধান হবে যে দেশে যে উপকরণের প্রাচুর্যতা বেশি। কোনো দেশে যদি শ্রম বেশি থাকে, মূলধন কম থাকে, তাহলে তাদের উৎপাদন কৌশলটা হবে বি, অর্থাৎ লেবার বেশি ব্যবহার করলো, ক্যাপিটাল কম ব্যবহার করলো। আবার কোনো দেশে যদি এমন হয় তাদের ক্যাপিটাল বেশি লেবার কম, তাহলে তাদের উৎপাদন কৌশলটা হবে এ, অর্থাৎ তারা ক্যাপিটাল বেশি ব্যবহার করবে, লেবার কম ব্যবহার করবে। ওকে, এটা অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা, যে আমরা কিভাবে উৎপাদন করব, অধিক শ্রমে নাকি অধিক মূলধনে। আমাদের এই চিত্রটা অনুসারে যদি অধিক মূলধনে উৎপাদন করতে হয় তাহলে সমুৎপাদন রেখার এ বিন্দুটাকে চয়েস করতে হবে, আর যদি বেশি পরিমাণে শ্রম ব্যবহার করতে হয় তাহলে বি বিন্দুটা চয়েস করতে হবে। তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, যে এ বিন্দুতে যে পরিমাণ উৎপাদন হবে বি বিন্দুতে একই পরিমাণ উৎপাদন হবে, যেহেতু এটা সমুৎপাদন রেখা, কারণ এটার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, বাট উপকরণের সংমিশ্রণ এখানে পার্থক্য হবে। এতে হচ্ছে ক্যাপিটাল বেশি লেবার কম ব্যবহার করা হবে, বিতে লেবার বেশি ক্যাপিটাল কম ব্যবহার করা হবে। ওকে, তাহলে আমরা এটাও শেষ করি। আমরা ইতিমধ্যে দুইটা সমস্যা নিয়ে কথা বলে ফেলেছি, কি উৎপাদন করা হবে আর হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এখন আমরা যেটা দেখব, কার জন্য উৎপাদন করা হবে। নাম্বার 3, কার জন্য উৎপাদন করা হবে। এটি অর্থনৈতিক সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা। এক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের দুটা দিক লক্ষ্য রাখতে হয়। একটা হচ্ছে আমাদের দেখতে হয় সমবন্টন হচ্ছে কিনা, আমাদের দেখতে হয় ন্যায় বন্টন হচ্ছে কিনা। ওকে, তাহলে এটা অর্থনৈতিক সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে। আর কার জন্য উৎপাদন করা হবে সেটা হচ্ছে মূলত একটা বন্টনজনিত সমস্যা। উৎপাদিত পণ্য আমরা কিভাবে বন্টন করব, এই বন্টনজনিত সমস্যাটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। আমরা এই সমস্যাটাকেও একটা চিত্রের সাহায্যে দেখতে পারি। আমি এটা দুইভাবে দেখাবো। প্রথমত চিত্রে দেখাচ্ছি, তোমরা যে বইগুলো পড়ো ওই বইগুলোতেও দেখবা যে এই ধরনের একটা চিত্র আছে, এবং এটা আসলে সুন্দর একটা জিনিস যে কার জন্য উৎপাদন করব। হ্যাঁ, এভাবে তাহলে আমরা নেই। তাহলে আমরা আমাদের চিত্রে ভূমি অক্ষে নিচ্ছি গরিব শ্রেণীর দ্রব্য, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতিতে যেহেতু শ্রেণী বৈষম্য থাকে, মিশ্র অর্থনীতিতে যেহেতু শ্রেণী বৈষম্য থাকে, হত দরিদ্র নিচ থেকে শুরু করলাম, দরিদ্র, তারপরে হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা ধনী শ্রেণী। তাহলে একটা শ্রেণী হচ্ছে, এটাকে আমরা প্রধানত দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে গরিব। তাহলে আমি নিচে নিলাম গরিব শ্রেণীর মানুষেরা যে ধরনের দ্রব্য বা সেবা ভোগ করে সেটা গরিব শ্রেণীর জন্য দ্রব্য,
জন্য লাগবে না, গরিব শ্রেণীর দ্রব্য, ধনী শ্রেণীর দ্রব্য। এখানে আবারও প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এঁকে নিলাম। একটা ছাত্রী ওই দিনের ক্লাসে পড়েছে, বারবার একটা প্রশ্ন করছিল, সেটা হচ্ছে যে এই উৎপাদন সম্ভাবনা রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয় না কেন? যে আসলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ লম্ব অক্ষের সমান্তরাল হয় না, কারণ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় তাহলে একটা দ্রব্যের উৎপাদন এখানে স্থির থাকে, আরেকটা দ্রব্যের উৎপাদন বাড়লে কমলেও রেখাটার কোনো চেঞ্জ হবে না, লম্ব অক্ষের সমান্তরালই থাকবে। সম্পদ যেহেতু নির্দিষ্ট, তাই একটা দ্রব্যের উৎপাদন স্থির রেখে আরেকটা দ্রব্যের উৎপাদন বাড়ানো কমানো সেটা উৎপাদন সম্ভাবনা রেখা অ্যালাউ করে না, কারণ উৎপাদন সম্ভাবনা রেখায় সম্পদের সীমাবদ্ধতার কারণে একটা দ্রব্যের উৎপাদন বাড়ালে আরেকটা দ্রব্যের উৎপাদন কমাতে হয়। এখন এই রেখাটা যদি লম্ব অক্ষের সমান্তরাল হয় তাহলে তুমি লম্ব অক্ষে যে দ্রব্যটা নিবা এটা বাড়বে কমবে, ভূমি অক্ষের দ্রব্যটার কোনো চেঞ্জ হবে না। আবার যদি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ তুমি মনে করো ভূমি অক্ষের সমান্তরাল কেন হয় না, তাহলে ভূমি অক্ষে যে দ্রব্যটা যাবে লম্ব অক্ষের দ্রব্যটা স্থির থাকবে, ভূমি অক্ষের দ্রব্যটা ওঠানামা করবে, সেটাও আসলে হয় না। হ্যাঁ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এটা তোমরা দেখতেছো, এটা কেন্দ্রের দিকে অবতল আকৃতির, এটাই স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে হয়। এটা কেন্দ্রের দিকে অবতল আকৃতির হতে পারে, উত্তল আকৃতির হতে পারে, একটু আগে যে সমুৎপাদন রেখাটা দেখেছো ভিডিওতে ওইটা হতে পারে, বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হতে পারে, সরল আকৃতির বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তবে এটা ভূমি অক্ষের সমান্তরাল হতে পারে না, লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে না। তাই যেহেতু এটা লম্ব অক্ষের সমান্তরাল হতে পারে না, তাই এটা কেন লম্ব অক্ষের সমান্তরাল হয় না এটা আমার কাছে কোনো প্রশ্ন না। ওকে, তাই আশা করি ওই শিক্ষার্থী যে আজকের লাইভে যদি থেকে থাকে তাহলে সে এটার উত্তর পেয়েছে। তার আরও সুযোগ আছে যে প্রয়োজনে সে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে ওর প্রশ্নের উত্তরটা নিয়ে নিতে পারে। তাহলে আমরা কার জন্য উৎপাদন করা হবে এই সমস্যাটি দেখছি, এটা মূলত একটা বন্টনজনিত সমস্যা। কার জন্য উৎপাদন করা হবে, আমরা আমাদের চিত্রে ভূমি অক্ষে দেখাচ্ছি গরিব শ্রেণীর মানুষের দ্রব্য। তোমরা জানো উৎপাদন সম্ভাবনা রেখায় দুটা দ্রব্য দেখাতে হয় দুইটা অক্ষে, তাই গরিব মানুষরা যে ধরনের দ্রব্য ভোগ করে এগুলো দেখাচ্ছি ভূমি অক্ষে, আর ধনী মানুষের দ্রব্য দেখাচ্ছি সেটা হচ্ছে লম্ব অক্ষে। যদি সমাজের সকল মানুষ ধনী হয় তাহলে তুমি বিন্দুটা চয়েস করতে পারো, শুধু ধনী মানুষদের জন্য দ্রব্য উৎপাদিত হবে, গরিবদের জন্য উৎপাদিত দ্রব্যের পরিমাণ হবে 0। তাহলে কন্ডিশন হবে, অনিয়মিত শর্ত হবে যে তোমার সমাজের সবাই হচ্ছে ধনী মানুষ। এটা পৃথিবীর এমন কোনো সমাজ, পৃথিবীর কোনো দেশে এমন কোনো দেশই নাই যে দেশের সবাই ধনী। তাই এই চিন্তা আমাদের আপাতত এটাও আমরা করতে পারছি না। শুধু গরিবদের জন্য দ্রব্য উৎপাদন করবা, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে শুধুমাত্র গরিব আছে। শুধুমাত্র গরিবদের জন্য যদি হয় তাহলে আমার এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বি বিন্দুতে উৎপাদিত হবে। যদি ধনী মানুষের সংখ্যা কোনো একটা সমাজে বেশি হয় তাহলে তারা পছন্দ করতে পারবে আমাদের এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের এম বিন্দুটা, অর্থাৎ এই ধনীদের জন্য দ্রব্য অর্থাৎ পোরদের জন্য যেটা গরিব মানুষদের জন্য এটা হবে কম, আর রিচম্যান যারা তাদের জন্য সেটা হবে বেশি। যদি আরেকটা বিন্দু চয়েস করি এন বিন্দু, তাহলে সেখানে গরিব মানুষদের জন্য হবে বেশি P2 পরিমাণ, ধনীদের দ্রব্যটা যেটা সেটা হবে কম। এখন তোমার সমাজে বা পৃথিবীর কোনো একটা দেশে ওই দেশ চিন্তা করবে যে তার মানুষগুলোর মধ্যে ধনী মানুষ বেশি নাকি গরিব মানুষ বেশি। যদি ধনী মানুষ বেশি হয় তাহলে তারা এম বিন্দুটা চয়েস করবে, আর যদি গরিব মানুষ বেশি হয় তাহলে এন বিন্দুটা চয়েস করবে। এ ছিল মোটামুটি কার জন্য উৎপাদন করা হবে এটা চিত্রে দেখানো। এই কার জন্য উৎপাদন করতে গিয়ে আসলে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে দুটা দিক লক্ষ্য রাখতে হয়, যে ন্যায় বন্টন হচ্ছে কিনা, আর মানে সমবন্টন মানে ন্যায় বন্টন হচ্ছে কিনা, ন্যায় বিচার হচ্ছে কিনা। অর্থাৎ এখানে দুটা দিক লক্ষ্য রাখতে হবে, যে সমবন্টন হচ্ছে কিনা আর ন্যায় বিচার হচ্ছে কিনা। আমরা প্রায়শই দেখি সমবন্টন করলে আমরা ন্যায় বিচার করতে পারি না, ন্যায় বিচার করলে আবার সমবন্টন করতে পারি না। এটা হচ্ছে অর্থনীতির তৃতীয় সমস্যা, কার জন্য উৎপাদন করা হবে। এই জায়গাটা আমি একটু দেখাই তোমাদের একটা উদাহরণ দিয়ে, যে
ধরো 10 জন ব্যক্তি কাজ করে 15 একক উৎপাদন করলো। 10 জন কর্মক্ষম নারী এবং পুরুষ মিলে উৎপাদন করলো 15 একক। এখন আমরা যদি মনে করি সমবন্টন করব, সমবন্টন করি প্রথমে। সমবন্টন করলে ওই 15 একক 10 জনের মধ্যে ভাগ করে দেব, প্রত্যেকে পাবে 1.5 একক করে। এখন সমবন্টন হয়েছে। সমাজে 10 জন মানুষ, 10 জন কর্মক্ষম মানুষ কাজ করে 15 একক উৎপাদন করেছে। আমরা ওই 10 জনের মধ্যে 15 একক ভাগ করে দিয়েছি, সমবন্টন হয়েছে, কিন্তু ন্যায় বিচার হয়নি। তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার ন্যায় বিচার হয়নি, সেটা আবার কেমন কথা? 10 জনে কাজ করলো, 15 একক উৎপাদন করলো, প্রত্যেককে 1.5 একক করে পণ্য দিয়ে দেওয়া হলো, তো এটা তো হয়েছে, সমবন্টন হয়েছে। আসলে সমাজে শুধুমাত্র কর্মক্ষম মানুষ কাজ করে যারা, তারা না, তাদের বাইরেও শিশু থাকে, বৃদ্ধ থাকে। কি থাকে? শিশু, বৃদ্ধ। ধরো ওই সমাজে শিশু আছে 3 জন, বৃদ্ধ আছে 2 জন, তাহলে আরো 5 জন মানুষ আছে। এই যে তুমি সমবন্টন করলা, 10 জনে কাজ করে 15 একক উৎপাদন করলো, প্রত্যেককে তুমি 1.5 একক করে পণ্য দিলা, সমবন্টন হয়েছে, কিন্তু ওই শিশু এবং বৃদ্ধ যে 5 জন রয়েছে তাদেরকে কোনো ভাগ দেওয়া হয় নাই। যেহেতু তাদেরকে বন্টনের আওতায় আনা হয় না, তাহলে তারা তো না খেয়ে মরবে। তাই এটা ন্যায় বিচার হতে পারে না। চলো আমরা এখন ন্যায় বিচার করি বা ন্যায় বন্টন করি। এখন